আজকে আমরা আলোচনা করব ক্লাস 12 অর্থাৎ দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের বায়োলজিক্যাল সায়েন্স বা জীববিদ্যার 35টা কোশ্চেনের একদম অ্যাপ্রোপ্রিয়েট নির্ভুল অ্যান্সারকে। ঠিক আছে, আমরা আজকের কন্টেন্টে কিন্তু 35টা কোশ্চেনের একদম অ্যাপ্রোপ্রিয়েট নির্ভুল অ্যান্সার, যে অ্যান্সারগুলো কিন্তু তোমার কোশ্চেনকে যথাযথভাবে মূল্যায়ন করতে পারবে এবং তুমি কিন্তু অবশ্যই কন্টেন্টটি দেখার পরে তোমার কোশ্চেনের সাথে ভালোভাবে মিলিয়ে নিও এবং দেখে নিও তুমি কত স্কোর করতে পারছো। ঠিক আছে, তো অবশ্যই ভিডিওর প্রথম থেকে শেষ অবধি থাকবে এবং ভালোভাবে কন্টেন্টটিকে দেখো যাতে তুমি তোমার স্কোরটাকে প্রপার আইডেন্টিফাই করতে পারো। ঠিক আছে, চলো আমরা আমাদের ফার্স্ট কোশ্চেনে যাব। প্রথম কোশ্চেনে যাচ্ছি। প্রথম কোশ্চেনের অ্যান্সার কী হবে দেখে নাও ভালোভাবে। দেখো, প্রথম কোশ্চেন বলেছে এমসিকিউ বেসড কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন বলছে বায়ুপরাগী ফুলকে পতঙ্গ পরাগী ফুলের থেকে আলাদা করা যায় নিম্নলিখিত কোন বৈশিষ্ট্যের ভিত্তিতে। দেখো, আমাকে বলে দিয়েছে কিন্তু বায়ুপরাগী ফুল, বায়ুপরাগী ফুলকে পতঙ্গ পরাগী ফুলের থেকে আলাদা করা যায় কিভাবে। এখানে অ্যান্সার হচ্ছে বি এর দাগেরটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট রাইট অ্যান্সার, অর্থাৎ বর্ণহীন পাপড়ি ও হালকা পরাগরেণু। ঠিক আছে, এটা যারা করেছো তারা কিন্তু ফুল মার্কস পাবে। এখানে কিন্তু যতগুলো অপশান দিয়েছে প্রত্যেকটা অপশান কিন্তু সিলি মিস্টেক হওয়ার মতো, মানে অনেকটা ক্লোজ। ঠিক আছে, তাই সেক্ষেত্রে কিন্তু অনেকে ভুল করতে পারো, তাই এটা মিলিয়ে নিও। এটাই হচ্ছে একদম অ্যাপ্রোপ্রিয়েট রাইট অ্যান্সার। ঠিক আছে, বর্ণহীন পাপড়ি হতে হবে এবং হালকা হতে হবে, কারণ আমরা জানি পতঙ্গপরাগী ফুল কিন্তু উজ্জ্বল বর্ণের হয় বা উজ্জ্বল বর্ণযুক্ত হয়, কিন্তু বায়ুপরাগী ফুল বর্ণহীন হয় এবং হালকা হয়। তার কারণ কি, তাকে উড়তে হবে, মানে বাতাসে ভেসে থাকতে হবে। এই জন্য কিন্তু এটাই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট বর্ণহীন পাপড়ি ও হালকা পরাগরেণু। আমার জানা কিন্তু কিছুজন এটাকে ভুল করেছে, আমি সেই জন্যই বললাম যে তোমরা কিন্তু অনেকেই হয়তো এটাকে গন্ডগোল করতেই পারো, তবে এটাকে একটু দেখে নিও, এটাই কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাচ্ছি। দেখো, পরের কোশ্চেন এখানে 2 এর দাগের কোশ্চেন দিয়েছে XYZকে শনাক্ত করতে বলেছে তোমাকে। দেখো, এখানে 2 এর দাগে যে কোশ্চেন দিয়েছে, এখানে একটা ছবি দিয়েছে তোমাকে। এই ছবিটা হচ্ছে ভ্রূণস্থলীর ছবি। ঠিক আছে, তো এটা হচ্ছে কিন্তু ভ্রূণস্থলীর ছবি। দেখো, এটা হচ্ছে ভ্রূণস্থলীর ছবি। এই ভ্রূণস্থলীর ছবিতে তোমাকে দেখাতে বলেছে XYZ, এই চিহ্নিতকরণ করে দিয়েছে যে এই কোষগুলোকে কী নামে ডাকা হয়। দেখো, এখানে তোমার প্রথম যে ডাউট আসবে যে স্যার এখানে ডিম্বক রন্ধ্র কোনটা আর ডিম্বক মূল কোনটা। দেখো, উপরে দিয়ে দিয়েছে অলরেডি ফিলিফর্ম অ্যাপারেটাস। ফিলিফর্ম অ্যাপারেটাস দিয়ে দিয়েছে মানে ডিম্বক রন্ধ্র কিন্তু এই দিকে থাকবে আর ডিম্বক মূল নিচের দিকে থাকবে। তাহলে এখানে জেড কি হবে? জেড অবশ্যই হবে প্রতিপাদ কোষ। জেড হবে প্রতিপাদ কোষ। ওয়াই হচ্ছে নির্ণীত নিউক্লিয়াস। আর এক্স হচ্ছে অবশ্যই, দেখো ডিম্বক রন্ধ্রের দিকে আছে, ফিলিফর্ম অ্যাপারেটাস আছে এবং সাইটে আছে। এটাকে আমরা কি বলতে পারি? এটাকে আমরা বলতে পারি সহকারী কোষ। কি বলতে পারি একে আমরা? সহকারী কোষ। তাহলে এখানে অ্যান্সার কোনটা হবে? এখানে অ্যান্সার হচ্ছে ডি এরটা। এক্স হচ্ছে সহকারী কোষ, হ্যাপ্লয়েড, ওয়াই নির্ণীত নিউক্লিয়াস এবং জেড হলো প্রতিপাদ কোষ। জেড হলো প্রতিপাদ কোষ। এই জন্য ডি এর দাগেরটা কিন্তু একদম অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। ঠিক আছে, এটাই কিন্তু সঠিক। ওকে, বুঝতে পারা গেছে আশা করি। দেখে নিও। নেক্সটে যাচ্ছি। এরপরে দেখো 3 এর দাগের কোশ্চেন দিয়েছে। দেখো, 3 এর দাগের কোশ্চেন ভালো করে দেখো। ট্যাপেটাম দেখতে পাওয়া যায়। বাবু, ট্যাপেটাম কি? ট্যাপেটাম হচ্ছে আমরা যে পরাগধানী দেখতে পাই, পরাগধানীর একটা বিশেষ স্তর। তো পরাগধানীর যে স্তর বৃদ্ধিপ্রাপ্ত পরাগরেণুকে পুষ্টি প্রদান করে তাকে আমরা ট্যাপেটাম বলি। এটা কিন্তু একদম ভেতরে অবস্থান করে। তো এটা কোথায় অবস্থান করে? পরাগধানীর প্রাচীরে অবস্থান করে। এই জন্য পরাগধানীর প্রাচীর বা পোলেন স্যাক যেটাকে আমরা বলি, তো পোলেন স্যাকের ওয়ালে অবস্থান করে কিন্তু ট্যাপেটাম। ঠিক আছে, তো এখানে এর দাগেরটা হচ্ছে একদম অ্যাপ্রোপ্রিয়েট রাইট অ্যান্সার। চলো পরেরটাই যাচ্ছি। নেক্সট কোশ্চেন 4 এর দাগের কোশ্চেন দিয়েছে। দেখো, পেঁপের ক্ষেত্রে ফুল কেমন প্রকৃতির হয়। এখানে তোমাকে প্রথমে যেটা বুঝতে হবে যে পেঁপে উভলিঙ্গ না একলিঙ্গ। দেখো, পেঁপে হচ্ছে একলিঙ্গ। একলিঙ্গ ফুল মানে যদি আমরা এটাকে একটা গাছ মনে করি, তাহলে এই গাছে যে ফুল হয়েছে সেই ফুলটা আইদার পুরুষ হতে পারে নাহলে স্ত্রী হতে পারে। আমি সাপোজ ধরলাম এটা পুরুষ গাছ, পুরুষ ফুল হয়েছে। এই গাছে যে ফুলটা হয়েছে এটাও একটা পেঁপে গাছ। এখানে যে ফুলটা হয়েছে সেটা সাপোজ ধরলাম আমি যে স্ত্রী ফুল হয়েছে। তাহলে পরাগ মিলন যদি হতে হয় তাহলে পরাগ রেণু এই গাছ থেকে এই গাছে যাবে, অর্থাৎ দুটি গাছ ভিন্ন গাছ বাট একই প্রজাতির দুটি ভিন্ন গাছের মধ্যে পরাগ রেণুর যদি আদান প্রদান হয় সেই পরাগযোগকে আমরা স্বপরাগযোগ বলি না ইতর পরাগযোগ বলি? অবশ্যই তাকে কি বলি আমরা? ইতর পরাগযোগ। আর এই ধরনের ইতর পরাগযোগকে আমরা বলে থাকি জেনোগ্যামি। কি বলি তাকে আমরা? জেনোগ্যামি। ওকে, একে আমরা বলে থাকি জেনোগ্যামি। তাহলে এখানে কি হবে অ্যান্সার? পেঁপের ক্ষেত্রে ফুল কেমন প্রকৃতির হয়? প্রথম অপশান বলেছে অটোগামী এবং গেইটোনোগামী দুটোই নিরুদ্ধ করে। নিরুদ্ধ মানে বাধা দেয়। এখানে বুঝতে হবে, এখানে কিন্তু অনেকেই এই ভাষাটার জন্য ভুল করে আসে। এখানে নিরুদ্ধ কথার অর্থ হচ্ছে বাধা দেওয়া। ঠিক আছে,
নিরুদ্ধ কথার অর্থ হচ্ছে বাধা দেওয়া। তো দেখো অটোগামী গেইটোনোগামী এই দুটোই হচ্ছে কার ভাগ? দুটোই হচ্ছে স্বপরাগযোগের ভাগ। দুটোই কিন্তু স্বপরাগযোগের ভাগ। বাট আমি এটা বলেছি যে পেঁপে গাছের ক্ষেত্রে আমরা ইতর পরাগযোগ দেখতে পাই, মানে জেনোগামী দেখতে পাই। তাহলে এখানে অ্যান্সার হবে কিন্তু এরটা, কারণ অটোগামী এবং গেইটোনোগামী দুটোকেই নিরুদ্ধ করে, মানে বাধা দেয়। ঠিক আছে, তো সুতরাং কাকে উদ্ভূত করে? উদ্ভূত করে কাকে? ইতর পরাগযোগকে, জেনোগামীকে উদ্ভূত করে। অটোগামী গেইটোনোগামীকে বাধা দেয়। এখানে দ্বিতীয় অপশন বলেছে অটোগামী গেইটোনোগামীর কোনোটাই নিরুদ্ধ করে না, না মোটেই না, নিরুদ্ধ করে। অটোগামীকে নিরুদ্ধ করে কিন্তু গেইটোনোগামীকে নয়। অবশ্যই অটোগামী গেইটোনোগামী দুটোই স্বপরাগযোগ, এখানে স্বপরাগযোগ হবেই না, তো স্বপরাগযোগকে নিরুদ্ধ করবে। আর ডি এর দাগে বলেছে গেইটোনোগামীকে নিরুদ্ধ করে কিন্তু অটোগামীকে নয়, না মোটেও নয়, দুটোকেই নিরুদ্ধ করে। তাই অ্যান্সার হবে এখানে এর দাগেরটা। ওকে, এরটা হচ্ছে একদম অ্যাপ্রোপ্রিয়েট রাইট অ্যান্সার। চলো পরের কোশ্চেনে যাচ্ছি আমরা। দেখো নেক্সট কোশ্চেন, 5 দাগের কোশ্চেন বলেছে পরাগরেণু প্রখর তাপমাত্রা ও খরা প্রতিরোধ করতে সক্ষম, কারণ কি? কারণ আমরা জানি প্রত্যেকে এটা কিন্তু খুব ইজি কোশ্চেন। পরীক্ষার প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই সোজা, জাস্ট একটু কোয়ালিটি রয়েছে, স্ট্যান্ডার্ড কোশ্চেন, বাট ইজি কোশ্চেন। যারা অ্যাকচুয়াল পড়াশোনা করে গেছে তারা কিন্তু প্রত্যেকটা কোশ্চেনের একদম সঠিক জবাব দিয়ে আসতে পারবে। আর যারা ফাঁকি মেরেছে তাদের কিছু করার নেই, তো সেখানে কিন্তু প্রবলেম হবেই। বাট যারা অ্যাকচুয়াল কনসেপ্ট ক্লিয়ার করে গেছে, যাদের কিন্তু কনসেপ্ট রয়েছে, যাদের নলেজ রয়েছে সাবজেক্ট সম্বন্ধে এবং টপিক সম্বন্ধে, তাদের একটা কোশ্চেনও ভুল হবে না। কারণ এখানে প্রত্যেকটা কোশ্চেন কিন্তু স্ট্যান্ডার্ড এবং খুব সহজ কোশ্চেন, যেটা কিন্তু করে আসা যথেষ্টই সোজা হবে যদি কনসেপ্ট থাকে, মানে যদি জেনে যাও। ঠিক আছে, এমসিকিউ মুখস্থ করে কখনো এমসিকিউর অ্যান্সার করা যায় না। যদি লেগে যায় তাহলে ঠিক আছে, যদি না লাগে তাহলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে। ঠিক আছে, এই জন্য সবসময় এমসিকিউকে ধরে ধরে প্র্যাকটিস করতে হয়। যেভাবে আমি চ্যানেলে তোমাদেরকে বলেছি যে প্রত্যেকটা এমসিকিউ প্র্যাকটিস করার সময় তোমাকে 4টা পয়েন্টের মধ্যে বা 4টা অপশানের মধ্যে একটা অ্যান্সার হতেই পারে, কিন্তু বাকি 3টে অ্যান্সার কেন হলো না সেটা তোমাকে ডিটারমাইন করতে হবে। আর তার জন্য পরীক্ষার 4 মাস আগে থেকে ভালোভাবে পড়াশোনা করতে হবে। তো পরীক্ষার যদি আমি 15 দিন 1 মাস আগে পড়াশোনা করবো বলি, তাহলে সেখানে এমসিকিউ মুখস্থ করা ছাড়া কোনো উপায় নেই, কারণ তখন আমার হাতে আর সময় নেই। এই জন্য একদম আগে থেকে ভালো করে তোমাকে স্টাডি নিতে হবে সময় দিয়ে। ঠিক আছে, চলো ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাচ্ছি আমরা। 5 দাগের কোশ্চেন, পরাগরেণু প্রখর তাপমাত্রাও খরা প্রতিরোধ করতে সক্ষম, তার কারণ হচ্ছে স্পোরোপোলেনিন। এটা খুব ইজি কোশ্চেন, ঠিক আছে, খুব সোজা। তার প্রধান কারণ হচ্ছে স্পোরোপোলেনিন। কারণ আমরা জানি যে পরাগরেণুর কিন্তু এক্সাইন আর ইনটাইন বলে যে দুটো স্তর থাকে, এক্সাইন মানে বহিস্তর, ইনটাইন মানে অন্তঃস্তর। এদের মধ্যে এক্সাইনে কিন্তু স্পোরোপোলেনিন দেখতে পাওয়া যায়, আর এই স্পোরোপোলেনিন এক্সাইনে থাকে, আর ইনটাইনে কিন্তু পেকটিন এবং সেলুলোজ থাকে। এটা আমরা জানি। ইনটাইন হচ্ছে মধ্যস্থ মানে ভেতরের স্তর, আর এক্সাইন হচ্ছে বহিস্তর। বহিস্তরে থাকে স্পোরোপোলেনিন, আর মধ্যস্তর বা অন্তঃস্তর তুমি যাই বলো ভেতরের স্তরে অবস্থান করে, মানে ইনটাইনে অবস্থান করে পেকটিন এবং সেলুলোজ। অ্যান্সার হবে এখানে স্পোরোপোলেনিন। নেক্সট কোশ্চেনে যাচ্ছি। চলো পরের কোশ্চেন। হ্যাঁ, এটা কিন্তু বেশ একটা সুন্দর ডায়াগ্রাম বেস কোশ্চেন দিয়েছে। দেখো, হাইপোথ্যালামাস থেকে কোথায় আসছে? অগ্র পিটুইটারি। আচ্ছা, হাইপোথ্যালামাস থেকে কি খরিত হয়? স্যার, হাইপোথ্যালামাস থেকে রিলিজিং হরমোন খরিত হয়। এই রিলিজিং হরমোনের নাম হচ্ছে জিএনআরএইচ। কি খরিত হবে? জিএনআরএইচ, গোনাডোট্রপিন রিলিজিং হরমোন। গোনাডোট্রপিন রিলিজিং হরমোন, কারণ আমি এখানে জিএনআরএইচ কেন বসালাম, কারণ এদিকে দিয়ে দিয়েছে দেখো আইসিএসএইচ দিয়ে দিয়েছে, মানে ইন্টারস্টিসিয়াল সেল স্টিমুলেটিং হরমোন। আইসিএসএইচ কাকে বলা হয়? এলএইচকে আরেক কথায় কি বলা হয়? আইসিএসএইচ। অগ্র পিটুইটারি থেকে খরিত হয় এলএইচ, তাকে আরেক কথায় আমরা কি বলি? ইন্টারস্টিসিয়াল সেল স্টিমুলেটিং হরমোন বলে থাকি আমরা। ঠিক আছে, তাহলে দেখো হাইপোথ্যালামাস থেকে কি আসবে? একেরটা কি হবে? জিএনআরএইচ। জিএনআরএইচ যদি উদ্দীপ্ত করে অগ্র পিটুইটারিতে, তাহলে অগ্র পিটুইটারি যে গোনাডোট্রপস কোষ আছে, গোনাডোট্রপস কোষ, এই গোনাডোট্রপস কোষ থেকে দুটো হরমোন খরিত হয়। একদিকে হচ্ছে এলএইচ, আরেকদিকে হচ্ছে এফএসএইচ। তাহলে এদিকেরটা আইসিএসএইচ আমাকে বলে দিয়েছে, মানে এলএইচ। তাহলে এদিকেরটা কি হবে? স্যার, এদিকেরটা হবে এফএসএইচ। এদিকেরটা হবে ফলিকল স্টিমুলেটিং হরমোন। এই ফলিকল স্টিমুলেটিং হরমোন তাহলে কত দাগে? 2 এর দাগে। তাহলে একেরটা কি হচ্ছে? জিএনআরএইচ, 2 কি হবে? এফএসএইচ, ফলিকল স্টিমুলেটিং হরমোন। এবারে দেখো 3 কি হবে? আচ্ছা দেখো, সার্টোলি কোষকে উদ্দীপ্ত করেছে এফএসএইচ। সার্টোলি কোষে কি হয়েছে? স্পার্মিওজেনেসিস হয়েছে। কি হয়েছে সার্টোলি কোষে? স্পার্মিওজেনেসিস হয়েছে। স্পার্মিওজেনেসিস মানে অপরিণত শুক্রাণু পরিণত হয়েছে সার্টোলি কোষ থেকে পুষ্টি নিয়ে। ঠিক আছে, ওকে। এদিকে আইসিএসএইচ বা এলএইচ কিন্তু লেডিক কোষকে উদ্দীপ্ত করেছে। লেডিক কোষ থেকে একটা বিশেষ হরমোন খরিত হয়েছে, যেটা কিন্তু স্পার্মাটোজেনেসিসকেও মানে স্পার্মাটোজেনেসিসকে ইনফ্লুয়েন্স করেছে। স্পার্মাটোজেনেসিস মানে শুক্রাণু উৎপাদন প্রক্রিয়া। তো এখানে তাহলে 3এরটা হচ্ছে টেস্টোস্টেরন। 3এরটা কি হবে? টেস্টোস্টেরন, কারণ টেস্টোস্টেরনকে আমরা পুং যৌন হরমোন বলি। তাহলে 3এরটা হচ্ছে টেস্টোস্টেরন। ওকে, টেস্টোস্টেরনকে আমরা পুং যৌন হরমোন বলি, যেটা স্পার্মাটোজেনেসিসে হেল্প করে। ঠিক আছে, আর এখানে সার্টোলি কোষ দুটো কাজ করে কিন্তু মনে রাখতে হবে।
অপরিণত শুক্রাণুকে পরিণত করে অর্থাৎ স্পার্মিওজেনেসিস করে, আবার অন্যদিকে একটা বিশেষ হরমোন তৈরি করে, যেটা 4 দাগের অপশানে দিয়েছে। সাটলি কোষ থেকে একটা বিশেষ হরমোন তৈরি হয়, তাকে আমরা বলি ইনহিবিন। কি হরমোন তৈরি হয়? ইনহিবিন। এটা মাথায় রাখবে, এই ইনহিবিন হরমোন পুরুষের ক্ষেত্রে সাটলি কোষ থেকে খরিত হয়, আর স্ত্রীদের ক্ষেত্রে গ্রাফিয়ান ফলিকলের গ্রানুলোসা কোষ থেকে খরিত হয়। ঠিক আছে, তাহলে অ্যান্সার হচ্ছে এখানে 4এরটা ইনহিবিন। তাহলে এখানে 4 কি হবে? এখানে 4 হচ্ছে ইনহিবিন। ইনহিবিন। ঠিক আছে, তাহলে অ্যান্সার হবে কিন্তু দেখো এখানে ডি এরটা রাইট অ্যান্সার হচ্ছে, আমি যেটুকু দেখেছি ডি এরটা রাইট অ্যান্সার। 1 হচ্ছে জিএনআরএইচ, 2 হচ্ছে এফএসএইচ, 3 টেস্টোস্টেরন এবং 4 হচ্ছে ইনহিবিন। একদম অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হচ্ছে ডি এরটা। ঠিক আছে, ডি এরটা হচ্ছে একদম অ্যাপ্রোপ্রিয়েটলি রাইট অ্যান্সার। চলো পরবর্তী কোশ্চেনে যাচ্ছি আমরা। নেক্সট কোশ্চেন একটা বিবৃতি ব্যাখ্যামূলক প্রশ্ন দিয়েছে, রিজন দিয়েছে, অ্যাসারশন রিজন বেস কোশ্চেন দিয়েছে। দেখো, নিচের বক্তব্য দুটির মধ্যে একটি বিবৃতি বা অ্যাসারশন, অন্যটি হচ্ছে কারণ বা রিজন। এদের মধ্যে বক্তব্য দুটি পড়ে তোমাকে সঠিক উত্তর নির্বাচন করতে বলেছে। আচ্ছা, প্রথম বিবৃতি দিয়েছে জননগত স্বাস্থ্য দৈহিক স্বাস্থ্যের সঙ্গে সম্পর্কিত। কে বলেছে এটা? হু বলেছে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে জননগত স্বাস্থ্য বা রিপ্রোডাক্টিভ হেলথ কিন্তু আমাদের বডি হেলথের সঙ্গে অবশ্যই সম্পর্কিত, কারণ না হলে বিভিন্ন ডিজিজ আসতে পারে। কারণ বলেছে জননগত স্বাস্থ্য আচরণগত স্বাস্থ্যকেও বোঝায়। একদম এটাও সত্যি, জননগত স্বাস্থ্য অবশ্যই আচরণগত স্বাস্থ্যকেও বোঝায়, কারণ বিহেভিয়ারাল চেঞ্জ কিন্তু রিপ্রোডাক্টিভ হেলথের উপরে ডিপেন্ড করে। তাই দুটোই কিন্তু সত্য, বাট দুটোর মধ্যে কোনো সম্পর্ক নেই। তাহলে অ্যান্সার হবে বিবৃতি এবং কারণ দুটোই সঠিক, কিন্তু দুটোর মধ্যে কোনো সম্পর্ক নেই। ঠিক আছে, অর্থাৎ কারণ বিবৃতির সঠিক ব্যাখ্যা নয়, এই জন্য বিএডটা হচ্ছে এখানে 7 দাগে অ্যাপ্রোপ্রিয়েটলি রাইট অ্যান্সার হচ্ছে বিএডটা। ঠিক আছে, তো 7 দাগে অ্যাপ্রোপ্রিয়েটলি রাইট অ্যান্সার কোনটা? বিএডটা। এটাই কিন্তু একদম ঠিক। ঠিক আছে, পরবর্তী কোশ্চেনে যাচ্ছি। চলো এরপরের কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন, নিচের বক্তব্য দুটির মধ্যে একটি বিবৃতি এবং একটি ব্যাখ্যা, কারণ দিয়েছে, রিজন। তো দুটোর মধ্যে এবারে একই রকমভাবে সঠিক কি সঠিক নয়, নাকি একটা ভুল একটা ঠিক, এরকমভাবে আমাদের ডিটারমাইন করতে হবে। বলেছে বিবৃতি বলেছে কিছু ফল বীজবিহীন হয় এবং এই ফলের চাহিদা ক্রমবর্ধমান। সত্যি, ফল তো বীজবিহীন হয়। পার্থেনোকার্পি বলে একটা প্রসিডিওর আছে, আমরা জানি, বীজহীন ফল উৎপাদন প্রক্রিয়া, এবং ওই ফলের চাহিদা কিন্তু অনেকটাই বেশি, মানে পপুলারিটি অনেক হাই এবং মানুষ প্রচুর পরিমাণে ওগুলোকে খেতে চায়। কারণ বলেছে এই ফলগুলো নিষেক ছাড়াই উৎপন্ন হয়। একদমই তাই, এই ফলগুলো অবশ্যই নিষেক ছাড়া উৎপন্ন হয়, আর এই প্রক্রিয়াকে আমরা কি বলি? পার্থেনোকার্পি বলি। তাহলে দেখো, বিবৃতিও সঠিক, কারণও সঠিক, আর কারণ হচ্ছে বিবৃতির সঠিক ব্যাখ্যা। কেন সঠিক ব্যাখ্যা? এটা অনেকের মধ্যে ডাউট আছে, আমাকে অনেকেই জিজ্ঞেস করেছ। ঠিক আছে, কিন্তু এটা আমি বারবারই বলেছি যে এখানে কিন্তু অ্যান্সার একটাই হবে, এবং সেটা হচ্ছে এ এবং আর উভয় সঠিক, আর আর হচ্ছে এর সঠিক ব্যাখ্যা। কেন? তার কারণে বলে দিয়েছে আমাকে যে পার্থেনোকার্পি এই বিশেষ পদ্ধতির দ্বারাই কিন্তু এই বিবৃতিটা অর্থাৎ মানে ফল বীজবিহীন হয়। পার্থেনোকার্পির দ্বারাই ফলকে আমরা বীজবিহীন রূপ দিতে পারি বা বীজবিহীন ফল সৃষ্টি করতে পারি। এই জন্য বিবৃতি এবং কারণ দুটোই সঠিক, এবং কারণ হচ্ছে বিবৃতির সঠিক ব্যাখ্যা। তো এর দাগেরটা অ্যাপ্রোপ্রিয়েটলি রাইট অ্যান্সার। ঠিক আছে, পরের কোশ্চেনে যাচ্ছে। চলো পরের কোশ্চেন। 9 দাগের কোশ্চেন বলছে একজন দম্পতি তাদের হবু সন্তানের লিঙ্গ জানতে আগ্রহী। ডাক্তারবাবু অস্বীকৃত হলেন এবং তাদের জানালেন যে এটা বেআইনি। সত্যি, কন্যা ভ্রূণ হত্যা হয়, এই জন্য বেআইনি। যদি ডাক্তারবাবু ওনাদের ভ্রূণের লিঙ্গ বলে দিতে চাইতেন, তাহলে নিম্নলিখিত কোন পদ্ধতি অবলম্বন করতেন? এটা সবথেকে সোজা কোশ্চেন, আর এখানে অ্যান্সার হচ্ছে অ্যামনিওসেন্টেসিস। এখানে অ্যান্সার হবে অবশ্যই অ্যামনিওসেন্টেসিস। এই পদ্ধতির দ্বারা কিন্তু লিঙ্গ নির্ধারণ করা যায়, তবে উচিত নয়, কারণ লিঙ্গ নির্ধারণ করে অনেক মানে কি বলা যায়, অশিক্ষিত বর্বর জাতীয় যে সমস্ত ফ্যামিলিরা রয়েছে, ওই বর্বর ফ্যামিলিগুলো কিন্তু ওরা কি করে, ওরা কন্যা ভ্রূণ হত্যা করে দেয়, মানে মেয়ে হলে মেরে দেয়। ঠিক আছে, তো এটা দণ্ডনীয় অপরাধ এবং এর জন্য কিন্তু শাস্তি রয়েছে। ঠিক আছে, তো এখানে অ্যান্সার হবে কিন্তু অ্যামনিওসেন্টেসিস। ওকে, চলো পরবর্তী কোশ্চেনে যাচ্ছি। ড্যাশ একটি যৌনগত রোগ নয়, মানে এসটিডি নয়, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ নয় আর কি। তো এদের মধ্যে দেখো, হেপাটাইটিস বি, ট্রাইকোমোনিয়াসিস, সিফিলিস, এগুলো আমরা প্রত্যেকেই পড়াশোনা করেছি। এগুলো প্রত্যেকটাই হচ্ছে কিন্তু ভেনেরিয়াল ডিজিজ। ভেনেরিয়াল ডিজিজ মানে যেটাকে আমরা এসটিডি বলি বা এসটিআই বলি, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ বা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন বলা হয়। তো এদের মধ্যে ম্যালেরিয়া, একমাত্র দেখো ম্যালেরিয়া এইটা কিন্তু যৌনগত রোগ নয়, মানে এটা যৌনতার মাধ্যমে এক দেহ থেকে আরেক দেহতে যায় না। তো ম্যালেরিয়া হচ্ছে যৌনগত বা যৌন রোগ নয়, এসটিডি নয়, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ নয় ম্যালেরিয়া। এখানে ম্যালেরিয়া হচ্ছে রাইট অ্যান্সার, বিয়ের দাগেরটা। পরবর্তী কোশ্চেনে যাচ্ছি। 11 দাগের কোশ্চেন দেখো, এখানে একটা স্তম্ভ মিলাতে দিয়েছে। ঠিক আছে, কলম ম্যাচিং দিয়েছে। তো কলম ম্যাচিং দিয়েছে, 11 দাগের কোশ্চেনে কলম ম্যাচিং দিয়েছে। দেখো এখানে সাটলি কোষ
সার্টোলিকোসের কাজ কি? সার্টোলিকোসের কাজ হচ্ছে স্পার্মিওজেনেসিস। তাহলে মানে এক একটা কী হবে? এক একটা হবে বি। একটু ভালো করে নোটিস করবে, এক একটা বি হবে। জোনা পেলুসিডা এটা ডিম্বাণুর একটি স্তর, তাহলে আমরা বলতে পারি জোনা পেলুসিডা হচ্ছে ডিম্বাণুর স্তর, মানে এরটা। ঠিক আছে, তাহলে দুয়েরটা কী হবে? এ। তিনে দিয়েছে অমরা বা প্লাসেন্টা। স্যার অমরা বা প্লাসেন্টা কি তৈরি করে? আমরা জানি প্রত্যেকে অমরা বা প্লাসেন্টা এইচসিজি, মানে যেটাকে আমরা কি বলি হিউম্যান কোরিওনিক গোনেডোট্রপিন হরমোন, ওইটা তৈরি করে। তাহলে তিনেরটা কি হবে? ডি হবে। আর ইউটেরাইন এন্ডোমেট্রিয়াম এটা কিন্তু ইমপ্ল্যান্টেশনের কাজে লাগে, মানে রোপণের জন্য কাজে লাগে। তো এখানে অ্যান্সার কী হবে? চারেরটা সি। তাহলে এখানে অ্যান্সার অ্যাকচুয়াল কী হবে? BADC। চলে যাও, BADC আছে কিনা এখানে দেখে নাও। এখানে BADC আছে কিনা আমাদেরকে দেখতে হবে। দেখো রয়েছে BADC এটা রয়েছে, তাই একদম অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হচ্ছে সি এরটা। ঠিক আছে, এখানে অ্যাপ্রোপ্রিয়েটলি রাইট অ্যান্সার হচ্ছে কোনটা? সি এরটা। দেখে নিবে। পরবর্তী কোশ্চেনে যাচ্ছি। দেখো 12 দাগের কোশ্চেন দিয়েছে এখানে, যে স্তর থেকে জননকোষ উৎপন্ন হয়। এটা অনেকে ভুল করেছো। ঠিক আছে, দেখো যে স্তর থেকে জননকোষ উৎপন্ন হয়, তোমাদের যখন শুক্রাশয় ডিম্বাশয় স্যার পড়িয়েছেন, স্যার যখন পড়িয়েছেন অলরেডি শুক্রাশয়ের কলাস্থানিক গঠন বা ডিম্বাশয়ের কলাস্থানিক গঠন, তখন কিন্তু স্যার অবশ্যই বলেছেন যে শুক্রাশয় এবং ডিম্বাশয় জার্মিনাল এপিথেলিয়াম থেকে তৈরি হয়, মানে যেটাকে আমরা বলি জনন কলার আবরণী কলা। ঠিক আছে, এটা কিন্তু এক ধরনের এপিথেলিয়াল টিস্যু, একে বলা হয় বিজ্ঞানের ভাষায় জার্মিনাল এপিথেলিয়াম। কি বলা হয় একে? জার্মিনাল এপিথেলিয়াম, বাংলায় বলা হয় থাকে প্রজনন আবরণী কলা। তাই এখানে অ্যাকচুয়াল অ্যান্সার হচ্ছে প্রজনন আবরণী কলা। তো প্রজনন আবরণী কলা থেকেই কিন্তু জননকোষ উৎপন্ন হয়, মানে যেটাকে আমরা বলছি শুক্রাণু বা ডিম্বাণু উৎপাদন হয়। ঠিক আছে, ডিপ্লয়েড সেল হচ্ছে প্রজনন আবরণী কলা, আর এখান থেকেই স্পার্মাটোগোনিয়া বা উগোনিয়া তৈরি হয়, আর সেখান থেকে মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে ওভাম বা স্পার্ম তৈরি হয়। এখানে অ্যান্সার হবে সি এর দাগেরটা অ্যাপ্রোপ্রিয়েটলি প্রজনন আবরণী কলা। বোঝা গেছে আশা করি। চলো পরের কোশ্চেনে যাচ্ছি। নেক্সট কোশ্চেন দেখো বলে দিয়েছে সত্য মিথ্যা, তাই তো নাকি? হ্যাঁ, সত্য মিথ্যা যাচাই করতে বলেছে তোমাকে। নিচের বাক্য দুটি কোনটা সত্য মিথ্যা যাচাই করে সঠিক উত্তর নির্বাচন করো। আচ্ছা, প্রথম বাক্য দিয়েছে বিবৃতি 1, এটা হচ্ছে 2 নম্বর বিবৃতি ধরে নাও, এটা 1 নম্বর বিবৃতি। 1 নম্বর বিবৃতি দিয়েছে স্তন গ্রন্থি থেকে দুগ্ধ নিঃসরণ প্রক্রিয়া হলো ল্যাকটেশন। হ্যাঁ, একদমই তাই। ল্যাকটেশন হচ্ছে স্তন গ্রন্থি থেকে দুগ্ধ নিঃসরণ এবং দুগ্ধ উৎপাদন, দুটো প্রক্রিয়াকে আমরা ল্যাকটেশন বলি। অক্সিটোসিন হরমোনের সাহায্যে ল্যাকটেশন ঘটে। হ্যাঁ অবশ্যই, কারণ আমরা জানি প্রসবের পরে অক্সিটোসিন হরমোন পশ্চাৎ পিটুইটারি থেকে নিঃসৃত হয়, যার প্রভাবে কিন্তু মায়ের দেহ থেকে দুগ্ধক্ষরণ হয়। তো এখানে অ্যান্সার কিন্তু হবে এরটা, উভয় বাক্যই সত্য। তাই এরটা হচ্ছে একদম অ্যাপ্রোপ্রিয়েট রাইট অ্যান্সার এখানে, অর্থাৎ দুটো বাক্যই কিন্তু সত্য, 1 এবং 2 দুটোই সত্য। 13 দাগে কিন্তু এ হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, পরবর্তী কোশ্চেনে যাচ্ছি। এটা কিন্তু আরও সোজা কোশ্চেন, 14 দাগে রজত চক্রের সময় পর্যায়ক্রমিক দশাগুলি সঠিক ক্রমে চিহ্নিত করো। আচ্ছা, রজত চক্রের প্রথম দশা কি তুমিই বলো? প্রথম দশা হচ্ছে মেনসেস ফেজ, মানে যাকে আমরা রজস্রাবীয় দশা বলি। দ্বিতীয় দশা হচ্ছে ডিম্বথলি দশা, ফলিকুলার ফেজ বলা হয়। তৃতীয় দশা ডিম্ব নিঃসরণ দশা, মানে ওভুলেশন ফেজ। আর চতুর্থ দশা হচ্ছে লুটিয়াল দশা, মানে যেটাকে আমরা ক্ষরণ দশা বলি। ঠিক আছে, জরায়ুর ক্ষেত্রে। তার এখানে অ্যান্সার কী হবে? অ্যান্সার হচ্ছে রজস্রাবীয় দশা, ডিম্বথলি দশা, ডিম্ব নিঃসরণ দশা, লুটিয়াল দশা। এটা হচ্ছে 1 থেকে 5, এটা হচ্ছে ধরে নাও 6 থেকে 13, এটি হলো 14, এটি হলো 15 থেকে 28। তো সি এর দাগেরটা হচ্ছে এখানে রাইট অ্যান্সার। ঠিক আছে, 14 দাগের সি রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেনে যাচ্ছি আমরা, পরবর্তী কোশ্চেনে যাচ্ছি। দেখো শূন্যস্থান পূরণ করে সঠিক বিকল্পটি এখানে দেখে নিয়ে শূন্যস্থানে পূরণ করতে বলেছে। বলেছে ওভুলেশনের পর ডিম্বাশয়ে উৎপন্ন ড্যাশ, ওভুলেশনের পরে ডিম্বাশয় থেকে উৎপন্ন ড্যাশ অস্থায়ী অন্তঃক্ষরা গ্রন্থি রূপে কাজ করে এবং ড্যাশ হরমোন ক্ষরণ করে। এখানে অপশান দেখার কোনো প্রয়োজনীয়তা নেই। স্যার ওভুলেশনের পরে গ্রাফিয়ান ফলিকল কিসে রূপান্তরিত হয়ে যায়? কর্পাস লুটিয়ামে। আর কর্পাস লুটিয়াম কি ক্ষরণ করে? প্রোজেস্টেরন হরমোন ক্ষরণ করে। তাহলে এখানে অ্যান্সার কী হবে? ওভুলেশনের পরে ডিম্বাশয়ে উৎপন্ন কর্পাস লুটিয়াম, অস্থায়ী অন্তঃক্ষরা গ্রন্থিরূপে কাজ করে এবং কি হরমোন ক্ষরণ করে? হরমোন ক্ষরণ করে। আমরা জানি কর্পাস লুটিয়াম থেকে ক্ষরিত হয় প্রোজেস্টেরন। কি ক্ষরিত হয়? প্রোজেস্টেরন। ওকে, তো কর্পাস লুটিয়াম থেকে প্রোজেস্টেরন হরমোন ক্ষরিত হয়, যেটা অলরেডি ডিম্বাশয়ে ওভুলেশনের পরে 14 নম্বর দিনের মাথায় গ্রাফিয়ান ফলিকল থেকে ডিম্ব নিঃসরণ হয়ে যাওয়ার পরেই কিন্তু গ্রাফিয়ান ফলিকল কর্পাস লুটিয়াম বা পিত গ্রন্থিতে রূপান্তরিত হয়। তাহলে এখানে অ্যান্সার কী হবে? অ্যান্সার হচ্ছে একদম অ্যাপ্রোপ্রিয়েটলি ডি এর দাগে রাইট অ্যান্সার, কর্পাস লুটিয়াম ও প্রোজেস্টেরন। ওকে, কর্পাস লুটিয়াম ও প্রোজেস্টেরন। বোঝা গেছে আশা করি। পরবর্তী কোশ্চেনে যাচ্ছি আমরা।
চলো নেক্সট কোশ্চেন, 16 দাগের কোশ্চেন, নিম্ন বর্ণিত কোন প্রভাবটি হার্ডি উইনবার্গের মূলনীতিকে প্রভাবিত করে না? আচ্ছা, কোনগুলো করে? আমরা জানি প্রাকৃতিক নির্বাচন করে, জেনেটিক ড্রিফট করে, জিন ফ্লো করে, মিউটেশন করে, এগুলো কিন্তু হার্ডি উইনবার্গের নীতিকে মানে P+Q² 1 এই সূত্রকে বিঘ্নিত করে। তাহলে এখানে বিঘ্নিত করবে নাকি? দেখো, জিন প্রবাহ অবশ্যই বিঘ্নিত করে, স্থানান্তর গমন মানে যেটাকে আমরা কি বলছি, জেনেটিক ড্রিফট বলছি, বিঘ্নিত করে, পরিব্যক্তি মানে মিউটেশন বিঘ্নিত করে। তাহলে বিঘ্নিত করে না, একমাত্র হচ্ছে রিক্যাপাচুলেশন। ওকে, অ্যান্সার কী হবে এখানে? অ্যান্সার হচ্ছে রিক্যাপাচুলেশন, কারণ এটি বিজ্ঞানী হেকেল বলেছিলেন, আর্নেস্ট হেকেল, যে অন্টোজেনি রিপিটস ফাইলোজেনি, মানে ব্যক্তিজনী জাতিজনীকে পুনরাবৃত্তি করে। এই কনসেপ্টটার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই, মানে হার্ডি উইনবার্গের নীতিকে বিঘ্নিত করে না কে? রিক্যাপাচুলেশন। এটাই রাইট অ্যান্সার, ডি এরটা। ওকে, চলো পরের কোশ্চেন, সন্ধ্যা মালতী মিরাবিলাস জলাপা, মিরাবিলাস জলাপা এই উদ্ভিদের কিন্তু লাল এবং সাদা ফুলযুক্ত জনিত্রীর সংকরায়নে গোলাপি ফুলযুক্ত সংকর উদ্ভিদ উৎপন্ন হয়। এটি কি নির্দেশ করে? এটা সবাই জানে, এটা আমি আর ডিসকাস করবো না, এটা আমি আমার লং ভিডিওতে ডিসকাস করেছি তোমাদের সাথে। আর এটা কিন্তু অ্যান্সার হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েটলি অসম্পূর্ণ প্রকটতা, যাকে আমরা আর কোথায় ইনকমপ্লিট ডমিনেন্স বলি। তো সন্ধ্যা মালতীর ক্ষেত্রেও দেখতে পাওয়া যায়, স্ন্যাপড্রাগনের ক্ষেত্রেও দেখতে পাওয়া যায়, আবার অ্যান্ডুলেসিয়ান্স মুরগির ক্ষেত্রেও দেখতে পাওয়া যায়। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাচ্ছি। পরের কোশ্চেন, ক্যাপিটাল এ স্মল এ, ক্যাপিটাল বি স্মল বি, স্মল এ স্মল এ, স্মল বি স্মল বি, এই ক্রসে সৃষ্ট জীবগুলির অনুপাত কত হবে? আচ্ছা, তুমি আগে বলো তো এটা কি ক্রস? এটাকে আমরা কি ক্রস বলবো? টেস্ট ক্রস বলবো। মনোহাইব্রিড না ডাইহাইব্রিড? ডাইহাইব্রিড, মানে দ্বিসংকরের টেস্ট ক্রস। কেন টেস্ট ক্রস? কারণ আমরা জানি F1 যেটা উৎপন্ন হবে, F1 সর্বদা সংকর হয়। দেখো, ক্যাপিটাল এ স্মল এ, ক্যাপিটাল বি স্মল বি সংকর, তার সাথে ক্রস করেছে কাকে? স্মল এ স্মল এ, স্মল বি স্মল বি, মানে প্যারেন্টালের জনিত্রীর প্রচ্ছন্নের সঙ্গে ক্রস করেছে। তখন সেই ক্রসকে আমরা কি বলবো? টেস্ট ক্রস বলবো। এটা আমরা অলরেডি প্রিভিয়াস ভিডিওতেই অলরেডি ডিসকাস করেছি এই টপিকটাকে। দ্বিসংকর জননের টেস্ট ক্রসের F2 জনুর ফিনোটাইপিক অনুপাত তোমাকে জানতে চেয়েছে। এখানে অ্যান্সার হচ্ছে 1:1:1:1, কারণ একসংকর জননের F2 জনুর ফিনোটাইপিক অনুপাত 1:1, দ্বিসংকর জননের F2 জনুর ফিনোটাইপিক অনুপাত, দ্বিসংকর জননের টেস্ট ক্রসের F2 জনুর ফিনোটাইপিক অনুপাত 1:1:1:1। আর যদি জিনোটাইপিকও হয় তাহলে সেটাও কিন্তু সেম 1:1:1:1। ঠিক আছে, চলো এটাই হচ্ছে রাইট অ্যান্সার, টেস্ট ক্রসের অনুপাত দ্বিসংকর জননের F2 জনুর। নেক্সট কোশ্চেন, পরের কোশ্চেনে যাচ্ছি। 19 দাগের কোশ্চেন দিয়েছে, দেখো স্তম্ভ মেলাতে দিয়েছে। ওকে, টেলোসেন্ট্রিক ক্রোমোজোম, এই কোশ্চেনের অ্যান্সার কিন্তু মনে হচ্ছে ভুল আছে, এটা কিন্তু সবাই নাম্বার পাবে। ঠিক আছে, তাও দেখে নিই একবার। টেলোসেন্ট্রিক ক্রোমোজোম, বাবু টেলোসেন্ট্রিক ক্রোমোজোম কি হয়? টেলোসেন্ট্রিক ক্রোমোজোম হচ্ছে টেল মানে হচ্ছে আই, তাহলে মানে বি এরটা রাইট অ্যান্সার। পরবর্তী নেক্সট, অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম। স্যার অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম মানে কিন্তু জে এর মতো দেখতে হয়, তো জে মানে সি এরটা রাইট অ্যান্সার। সাবমেটাসেন্ট্রিক ক্রোমোজোম, এটা দেখতে হয় কার মতো? এল এর মতো, তো ডি এরটা রাইট অ্যান্সার। আর মেটাসেন্ট্রিক ক্রোমোজোম দেখতে হয় ভি এর মতো, তাহলে এরটা রাইট অ্যান্সার। ওকে, তাহলে বিসিডিএ, বিসিডিএ কোথায় আছে দেখে নাও, বিসিডিএ কোথায় আছে দেখে নাও, এখানে 1 2 3 4 দিয়ে দিয়েছে, বিসিডিএ নেই, তাই এটাই কিন্তু +1 তুমি ধরে নিতে পারো একদম, এটা টাচ করলেই কিন্তু +1। ঠিক আছে, অর্থাৎ এখানে কিন্তু সবাই নাম্বার পাবে, তার কারণ কোশ্চেন ভুল দিয়েছে, মানে অপশানগুলো ভুল দেওয়া আছে। কোশ্চেন ঠিক আছে, বাট অপশানগুলো কিন্তু ভুল দেওয়া আছে। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেনে যাচ্ছি। নিচের বক্তব্য দুটির মধ্যে একটি বিবৃতি বা অ্যাসারশন এবং অন্যটি রিজন দিয়েছে। বিবৃতি ব্যাখ্যামূলক প্রশ্ন বা অ্যাসারশন রিজনমূলক কোশ্চেন, এটাকে দেখতে হবে আমাদের। প্রথম বিবৃতি দিয়েছে স্ত্রী পাখি হেটেরোগ্যামেটিক হয় এবং পুরুষ পাখি হোমোগ্যামেটিক হয়। একদমই তাই, মানুষের ক্ষেত্রে পুরো বিপরীত হয়, পাখির ক্ষেত্রে বিপরীত হয়। কারণ স্ত্রী পাখির ক্ষেত্রে সেক্স ক্রোমোজোম হচ্ছে ZW, পুরুষ পাখির ক্ষেত্রে সেক্স ক্রোমোজোম হচ্ছে ZZ। তাহলে পুরুষ পাখি হচ্ছে হোমোগ্যামেটিক আর স্ত্রী পাখি হলো হেটেরোগ্যামেটিক। হচ্ছে কেন হয় তার কারণ যেটা আমি এখানে লিখেছি সেটাই বলে দিয়েছে। দেখো, স্ত্রী পাখির সেক্স ক্রোমোজোম হচ্ছে ZW এবং পুরুষ পাখির সেক্স ক্রোমোজোম ZZ। এইটা হওয়ার জন্যই কিন্তু স্ত্রী পাখি হেটেরোগ্যামেটিক হয় আর পুরুষ পাখি হোমোগ্যামেটিক হয়। তাহলে এখানে রাইট অ্যান্সার কী হবে? এখানে রাইট অ্যান্সার হচ্ছে এটা, এ এবং আর উভয় সঠিক, এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। ঠিক আছে, যারা করেছো তারা +1 মার্ক পেয়ে যাবে। চলো পরের কোশ্চেন, 21 দাগের কোশ্চেন। নিম্নলিখিত কোন বিকল্পটি পলিজেনিক বংশগতির উদাহরণ নয়? কোন বিকল্পটি পলিজেনিক বংশগতির উদাহরণ নয়? আচ্ছা, পলিজেনিক বংশগতির উদাহরণ কি হবে? মানুষের চর্মের বর্ণ, মানুষের দৈহিক উচ্চতা, উদ্ভিদের ক্ষেত্রে গমের দানার রং, এগুলো প্রত্যেকটাই হচ্ছে পলিজেনিক বংশগতির উদাহরণ। তাহলে নয় কোনটা? এখানে দেখো এগুলো সবই দিয়েছে। নয় হচ্ছে এবিও ব্লাড গ্রুপ। কেন? স্যার এবিও ব্লাড গ্রুপ হলো
মাল্টিপল অ্যালিল বা বহু অ্যালিলের উদাহরণ, ঠিক আছে, পলিজেনিক বংশগতির উত্তরাধিকারের উদাহরণ নয়, এটি হচ্ছে বহু অ্যালিল বা মাল্টিপল অ্যালিলের এক্সাম্পল। চলো পরবর্তী কোশ্চেনে যাচ্ছি। দেখো নেক্সট কোশ্চেন, এখানে দেখো অলরেডি এটা জিনোটাইপ দিয়ে দিয়েছে এবং এখান থেকে কতগুলো গ্যামেট তৈরি হবে জিজ্ঞেস করেছে তোমাকে। এটা সব থেকে সোজা। কেন? কারণ আমাকে দেখতে হবে যেখানে কতগুলো সংকর আছে। আমরা সূত্র বুঝিয়েছিলাম যে 2 টু দি পাওয়ার n সমান কত, n মানে হচ্ছে নাম্বার অফ হেটারোজাইগাস। n মানে কি? নাম্বার অফ হেটারোজাইগাস। হেটারোজাইগাসকে আমরা বাংলায় কি বলি? বাংলায় বলি একে আমরা সংকর। তো সংকর কতগুলো আছে দেখো, এক্স এর লোকাস একটা ক্যাপিটাল এক্স একটা স্মল এক্স, তো এটাও সংকর। একটা ক্যাপিটাল ওয়াই একটা স্মল ওয়াই, এই লোকাসটাও সংকর আছে। একটা ক্যাপিটাল জেড একটা স্মল জেড আছে, এটাও সংকর আছে। তাহলে এখানে এন এর মান কত? এখানে এন এর মান হচ্ছে 3। তাহলে 2 টু দি পাওয়ার 3 সমান কত হবে? 2 টু দি পাওয়ার 3 সমান 8। তাহলে অ্যান্সার কী হবে? এখানে অ্যান্সার হচ্ছে বি এরটা। তো বি এরটা হচ্ছে একদম অ্যাপ্রোপ্রিয়েট রাইট অ্যান্সার 8। অর্থাৎ এখানে 8 ধরনের গ্যামেট তৈরি হবে। আমাকে দেখতে হবে সংকর কতগুলো আছে, আমি দেখলাম 3টে সংকর আছে, তাই 2 টু দি পাওয়ার 3 = 8। 8 ধরনের গ্যামেট তৈরি হবে। তাই যারা করেছো তারা অবশ্যই +1, হ্যাঁ যারা করোনি তারা 0 পাবে। নেক্সট কোশ্চেন, 23 দাগের কোশ্চেন দিয়েছে দেখো, নিচের বাক্য দুটি সত্য অথবা মিথ্যা যাচাই করে সঠিক উত্তরটি নির্বাচন করো। আচ্ছা, প্রথম বিবৃতি দিয়েছে, প্রথম যে মানে অলরেডি স্টেটমেন্টটা দিয়েছে নিচের দুটো সেন্টেন্সের মধ্যে প্রথম সেন্টেন্সটা দিয়েছে আরএনএ ভাইরাসের জেনেটিক আরএনএ বর্তমান। একদমই তাই। আরএনএ ভাইরাস যেটাকে আমরা করোনা নামে চিনি বা এইচআইভি নামে চিনি, হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস, যেটা এইডস রোগ তৈরি করে, তাদের প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু জেনেটিক বা জিন বস্তু হচ্ছে আরএনএ। এটা সঠিক। এমআরএনএ হলো নন জেনেটিক আরএনএ। একদমই তাই। এমআরএনএ, টিআরএনএ, আরআরএনএ এগুলো প্রত্যেকটাই হচ্ছে নন জেনেটিক আরএনএ। অর্থাৎ এরা কিন্তু সরাসরি জিনবস্তুকে বহন করে না, কারণ সরাসরি জিনবস্তু বহন করে ডিএনএ। আর যাদের ক্ষেত্রে ডিএনএ নেই তাদের ক্ষেত্রে আরএনএ সরাসরি জিনবস্তু বহন করে। আর যাদের এমআরএনএ মানে থাকবে নিশ্চয়ই তাদের কিন্তু ডিএনএ আছে, তাই তাদের জেনেটিক বস্তু বা জিন বস্তু হলো ডিএনএ, আরএনএ নয়। যেমন আমাদের ক্ষেত্রে জিন বস্তু হচ্ছে ডিএনএ, আরএনএ নয়। তাই আমাদের আরএনএ হচ্ছে নন জেনেটিক আরএনএ। যে নন জেনেটিক আরএনএকে আমরা প্রধানত 3 ভাগে ভাগ করি, এমআরএনএ, টিআরএনএ, আরআরএনএ। এই জন্য এখানে দুটো বিবৃতি কিন্তু সঠিক, বাট দুটো বিবৃতির মধ্যে কোনো সম্পর্ক নেই, ঠিক আছে? তাহলে এখানে অ্যান্সার কী হবে? অ্যান্সার হচ্ছে এখানে উভয় বাক্যই সত্য। 8 দাগেরটা রাইট অ্যান্সার। এখানে দুটো কথাই কিন্তু সঠিক কথা বলেছে, ঠিক আছে? পরবর্তী কোশ্চেনে যাচ্ছি। 24 দাগের কোশ্চেন বলেছে ই কোলিতে ল্যাক ওপেরন সক্রিয় হয় কখন? প্রথম অপশান বলেছে ল্যাকটোজ উপস্থিত থাকে এবং রিপ্রেসরের সঙ্গে যুক্ত হয়। রিপ্রেসরের সঙ্গে যুক্ত হয় অপারেটরের না ভুলভাল, এগুলো ভুল দিয়েছে। ল্যাকটোজ উপস্থিত থাকে এবং আরএনএ পলিমারেজের সঙ্গে যুক্ত না, কোনোদিনও নয়। এখানে অ্যাকচুয়াল অ্যান্সার হচ্ছে এর দাগেটা রাইট অ্যান্সার। ল্যাকটোজ উপস্থিত থাকে এবং রিপ্রেসরের সঙ্গে যুক্ত হয়। কেন যুক্ত হয় বলো তো? কারণ আমরা জানি অপারেন যখন সুইচ অফ কন্ডিশনে থাকে তখন কিন্তু রিপ্রেসর প্রোটিন অপারেটরের গায়ে সংযুক্ত হয়ে থাকে এবং রিপ্রেসর অপারেটরের গায়ে সংযুক্ত হওয়ার জন্য আরএনএ পলিমারেজ এর সিগমা ফ্যাক্টর, যেটা প্রোমোটার সিকোয়েন্স মানে -10 -35 বসে আছে, সে কিন্তু আর ডাউনস্ট্রিম মানে সামনের দিকে এগোতে পারছে না, কারণ অপারেটরের গায়ে কে বসে আছে? রিপ্রেসর বসে আছে। যেই ইন্ডিউসার প্রবেশ করবে মানে ল্যাকটোজ প্রবেশ করবে এবং সেটা রিপ্রেসরের সঙ্গে টাইটলি অ্যাটাচড হয়ে যাবে, তখন রিপ্রেসরের গঠনগত পরিবর্তন হবে, দিলে রিপ্রেসর কিন্তু অপারেটর থেকে খুলে বেরিয়ে যাবে। আর তবেই কিন্তু আরএনএ পলিমারেজ সামনের দিকে এগোতে পারবে, ওপেরন সিস্টেম অন হবে। এটাকে আমরা জিন রেগুলেশন বলে থাকি। এখানে রাইট অ্যান্সার হচ্ছে এরটা, যে ল্যাকটোজের উপস্থিতি যেটা রিপ্রেসরের সঙ্গে সংযুক্ত হয় এবং যার ফলেই ওপেরন কি হয়ে যায়? অন হয়ে যায়। আমাকে বলেছে কখন ওপেরন অন হয়, অন মানে কি সক্রিয় হয় কখন জিজ্ঞেস করেছে। চলো পরের কোশ্চেনে যাচ্ছি। নেক্সট কোশ্চেন 25 দাগে ই কোলি এর প্রতিলিপিকরণ সম্পর্কে নিচের দেওয়া কোন বিবৃতিটি সঠিক? প্রথম বিবৃতি বলেছে ডিএনএ নির্ভরশীল ডিএনএ পলিমারেজ বহু শৃঙ্খল ভবন অনুঘটিত করে এবং 5' to 3' অভিমুখে। কথাটা সঠিক বলেছে, তাও আমরা দেখে নিই পরপর অপশানগুলো কী দিয়েছে। ডিএনএ নির্ভরশীল ডিএনএ পলিমারেজ বহু শৃঙ্খল অনুঘটিত করে 3' to 5' অভিমুখে। এটা কোনোদিনও হতে পারে না, এটা পুরোপুরি ভুল। কেন ভুল? তার কারণ রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন এটা হয় সবসময় কিন্তু 5' to 3' ডাইরেকশানে। মানে নতুন যে তৈরি হবে, নতুন যে স্ট্যান্ডটা তৈরি হবে, সেটা ডিএনএ হোক বা আরএনএ হোক বা প্রোটিন হোক, সেটা সর্বদা কিন্তু তৈরি হবে 5' to 3'-এ। টেমপ্লেটটা থাকবে কত? 3' to 5'। বাট নতুন যে তৈরি হচ্ছে মানে নিউ স্ট্র্যান্ডটা, তার ডাইরেকশন সর্বদা থাকবে 5' to 3'। আমাকে কিন্তু এখানে সেটাই জানতে চেয়েছে যে ডিএনএ নির্ভরশীল ডিএনএ পলিমারেজ বহু শৃঙ্খল ভবন অনুঘটিত করে কত ডাইরেকশানে? 5' to 3'-এ, 3' to 5'-এ নয় কিন্তু। তাই এটা কিন্তু একদম ভুল। সি এর দাগের অপশান বলেছে ডিএনএ নির্ভর আরএনএ পলিমারেজ বহু শৃঙ্খল ভবন অনুঘটিত করে একটি অভিমুখে, যা হলো 5' to 3'। না, ডিএনএ পলিমারেজ, ডিএনএ নির্ভর ডিএনএ পলিমারেজ, আরএনএ পলিমারেজ নয়। তো এটাও ভুল।
ডি এর দাগের অপশান দিয়েছে ডিএনএ নির্ভরশীল ডিএনএ পলিমারেজ বহু শৃঙ্খল অনুঘটিত করতে পারে 5' to 3', সাথে সাথে 3' to 5' অভিমুখে। কোনোদিনও নয়, কারণ রেপ্লিকেশন সবসময় 5' to 3'এই হয়, 3' to 5' কখনো হয় না, তাই ডি এর দাগেরটাও ভুল। তাই অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার কোনটা আমি যেটা প্রথমে বলে দিয়েছিলাম, এর দাগেরটা রাইট অ্যান্সার। ডিএনএ নির্ভরশীল ডিএনএ পলিমারেজ বহু শৃঙ্খল অনুঘটিত করে 5' to 3' ডাইরেকশানে, এটাই রাইট অ্যান্সার। ঠিক আছে, এটা কিন্তু অনেকের ভুল হতে পারে, মিলিয়ে নিও, দেখে নিও ভালো করে, এবং স্কোর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে তোমরা কত স্কোর করতে পারছো। ঠিক আছে, আমার ভালো লাগবে। কেমন, দেখো কম বেশি হতেই পারে, এটা তোমাদের প্রথম বোর্ড পরীক্ষা, যে বোর্ড পরীক্ষায় তোমরা কিন্তু ওএমআর বেস স্টাডি করছো, ওএমআর বেস পড়াশোনা করে পরীক্ষা দিতে গেছো। ঠিক আছে, অনেকের ক্ষেত্রেই কঠিন হতে পারে, তবে এটা ধীরে ধীরে যত বছরের পর বছর যেতে থাকবে বিষয়টা আরও কিন্তু সোজা হয়ে যাবে, অনেকটা ইজি হয়ে যাবে প্রত্যেকের কাছে। কিন্তু দুঃখিত, কিছু করার নেই, তোমরাই হচ্ছে প্রথম বলি এই এক্সামিনেশান প্যাটার্নের, তোমরাই প্রথম বলি, তাই সেখানে মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নেই। যাদের ক্ষেত্রে টুকটাক ভুল হয়েছে অবশ্যই তারা পরবর্তী যে পরীক্ষাটা রয়েছে আমাদের যে শেষ অ্যাটেম্প, যেটা ফোর্থ সেমিস্টারে নিজের একদম শেষটুকু দিয়ে লড়ো, অবশ্যই তুমি জিতবে এবং তোমার মানে প্রপার যেটা তোমার মানে প্রয়োজনীয়তা রয়েছে, যে নাম্বারটা তোমার দরকার, সেই নাম্বারটা যেটা তুমি এখানে হারিয়েছো বা টুকটাক যেটুকু ভুল হয়েছে সেটাকে যেন তুলে নেওয়া যেতে পারে ফোর্থ সেমিস্টারের পরীক্ষায়। তাই যতটা সম্ভব লড়ার চেষ্টা করো এবং যতটা সম্ভব ভালোভাবে স্টাডি করে একদম নিজের শেষটুকু দিয়ে যেন 35 out of 35, 35-এ 35 যেন নিয়ে আসতে পারো, সেই চেষ্টা করো। নাহলে কিন্তু এটার সাথে তুমি গ্রেস দিতে পারবে না। নাম্বারটা কিন্তু টোটাল যখন তোমার প্রজেক্টের সঙ্গে ওই 35, 70 প্লাস প্রজেক্ট যখন অ্যাড হবে, তখন নাম্বারটা কিন্তু অনেকটাই ডাউন করবে, হয়তো 90-এর নিচেও চলে যেতে পারে। আমি কখনোই চাইবো না আমার কোনো ছাত্রছাত্রী 90 থেকে নিচে পাক, 90 থেকে নিচে পাক, এটা কখনোই আমি চাইবো না। আমি চাইবো 90 থেকে অনেকটাই উপরে পাক এবং আরও অনেক বেশি পাক, যেন 100 অ্যারাউন্ড পেতে পারে নাম্বার। আর তার জন্য কি তোমাকে প্রপার ওয়েতে পড়াশোনা করতে হবে এবং সমস্ত কোশ্চেনের সঠিক জবাব দিতে হবে। ঠিক আছে, তো যদি হয়ে গিয়ে থাকে এখন তো কিছু করার নেই, এই জন্য আমাদেরকে সামনের পরীক্ষার জন্য ওয়েট করতে হবে ফোর্থ সেমিস্টারের জন্য। এখন থেকেই ভালোভাবে স্টাডি করো, দেখো তুমি সাকসেস পেয়ে যাবে। চলো 26 দিকের কোশ্চেনে যাচ্ছি। যে প্রোটিনটি ডিএনএ রেপ্লিকেশনের সময় খুলে যাওয়া একতন্ত্রী ডিএনএকে পুনরায় জুড়ে যেতে বাধা দিয়ে একটা স্থায়ী রেপ্লিকেশন ফর্ক গঠনে সাহায্য করে, তা হলো, এটা অনেকে হেলিকেজ করে দিয়েছো, ভুল টোটালি। কেন? কারণ তোমাকে বলে দিয়েছে ডিএনএ রেপ্লিকেশনের সময় খুলে যাওয়া মানে অলরেডি খুলে গেছে। হেলিকেজ তো অলরেডি দুটো স্ট্র্যান্ডকে খুলে দিতে সহযোগিতা করে, বাট আমাকে বলে দিয়েছে খুলে যাওয়া। একতন্ত্রী বলেছে, আবার দ্বিতন্ত্রী নয়, কারণ দ্বিতন্ত্রী ডিএনএর উপরে হেলিকেজ কাজ করে, একতন্ত্রী ডিএনএর উপরে কখনো হেলিকেজ কাজ করে না। কারণ একতন্ত্রী মানে তো দুটো ডিএনএ স্ট্র্যান্ড পরস্পর থেকে মুক্ত হয়ে গেছে, হাইড্রোজেন বন্ধন ভেঙে গেছে অলরেডি, হেলিকেজ অলরেডি কাজ করে দিয়েছে। তাহলে তারপরে বলেছে ওটাকে পুনরায় জুড়তে বাধা দেয় এবং স্থায়ী রেপ্লিকেশন ফর্ক গঠন করে। এখানে অ্যান্সার হবে এসএসবি, সিঙ্গেল স্ট্যান্ডার্ড বাইন্ডিং প্রোটিন। অ্যান্সার কী হবে এখানে? এসএসবি বা সিঙ্গেল স্ট্যান্ডার্ড বাইন্ডিং প্রোটিন। যারা করেছো তারা কিন্তু +1। ঠিক আছে, এসএসবি রাইট অ্যান্সার, সিঙ্গেল স্ট্যান্ডার্ড বাইন্ডিং প্রোটিন। কারণ এই প্রোটিন কি করে, যে স্ট্যান্ডগুলো সিঙ্গেল হয়ে গেছে তাদেরকে কিন্তু সিঙ্গেল করে রাখতে সহযোগিতা করে, তাদেরকে কোনোভাবে কিন্তু মিঙ্গেল হতে দেয় না, তাদেরকে কোনোভাবে জুড়ে যেতে দেয় না। ঠিক আছে, সিঙ্গেল রাখতে সহযোগিতা করে এসএসবি। চলো নেক্সট কোশ্চেন। এবার একে দেখো, এখানে একটা স্টেটমেন্ট দিয়েছে, স্টেটমেন্টটা ভালো করে আমাদের পড়াশোনা করতে হবে। তোমাকে বলেছে গ্রিফিথের পরীক্ষা, গ্রিফিথ নিজের পরীক্ষার মাধ্যমে দুটি স্ট্রেনযুক্ত ব্যাকটেরিয়াকে পৃথক করেন, একটি অমসৃণ মানে S3 পিলিযুক্ত প্রাচীরওয়ালা, একটি অমসৃণ মানে R2 পিলিযুক্ত প্রাচীরওয়ালা এবং অন্যটি আঠালো পদার্থ স্লাইমি কোডযুক্ত মসৃণ প্রকৃতির, মানে যেটাকে আমরা কি বলছি S3, আর যেটা অমসৃণ সেটা কি হবে R2। ওকে, চলো। উনি R2 প্রকৃতির ব্যাকটেরিয়া ইঁদুরকে ইনজেক্ট করেন, কিন্তু ইঁদুরের উপর কোনো প্রভাব পড়েনি। সত্যিই পড়বে না, কারণ R2 নন ভিরুলেন্ট, মানে ভয়ঙ্কর নয়, কোনো ক্ষতি করে না। একইভাবে S3 প্রকৃতির ব্যাকটেরিয়াকে ইঁদুরকে ইনজেক্ট করা হলে ইঁদুরটি নিউমোনিয়া আক্রান্ত হয়ে মারা যায়। অবশ্যই S3 তাহলে নিঃসন্দেহে ভিরুলেন্ট। এই S3 স্ট্রেনযুক্ত ব্যাকটেরিয়াকে তাপ প্রয়োগ করে যখন মারা হয় এবং তারপরে ইঁদুরের মধ্যে প্রবেশ করানো হয়, তখন ইঁদুর মারা যায় না, মারা যাবে না। তার কারণ কি? কারণ হিট কিল্ড S3-র ক্যাপসুল থাকে না, আর ক্যাপসুল না থাকার জন্য S3টা কি হয়ে গেছে? অমসৃণ হয়ে গেছে। অ্যাকচুয়াল S3 কেমন প্রকৃতির? মসৃণ প্রকৃতির। যখন হিট দিয়ে দিবে তুমি, তখন ক্যাপসুল না থাকার জন্য S3 কি হয়ে যাবে? অমসৃণ হয়ে যাবে। তো সে আর ইঁদুরকে মারতেই পারবে না। পুনরায় যখন ইঁদুরের দেহে তাপে মৃত S3 এবং স্বাভাবিক R2কে সংমিশ্রিত করে ইনজেক্ট করা হয়, ইঁদুরটি তখন মারা যায়।
হ্যাঁ, এখানেই তো অবাক করার বিষয়। ইঁদুর তো মারা যাবেই। তার কারণ কি? তার কারণ হচ্ছে তাপে মৃত S3-র ক্যাপসুল নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু ডিএনএটা জীবিত ছিল, আর সেই ডিএনএই কিন্তু R2-কে S3-তে রূপান্তরিত করে দিয়েছে যখন S3 হিটকিল্ড S3 বা HKS3 যাকে বলা হয় ওর সঙ্গে R2-কে মিশিয়ে দেওয়া হয়েছে। এহেন ইঁদুরের দেহ থেকে মারাত্মক S3-কে উদ্ধার করা হয়। একদমই তাই, কারণ R2 কিসে রূপান্তরিত হয়ে গেছে? S3-তে রূপান্তরিত হয়ে গেছে। এই স্টেটমেন্ট কিন্তু দারুণ স্টেটমেন্ট দিয়েছে, ঠিক আছে? এই স্টেটমেন্ট পড়েই কিন্তু এর পরের সমস্ত কোশ্চেনের অ্যান্সারগুলো করতে বলেছে। কত? 27, 28, 29, 30। মানে যারা এই স্টেটমেন্টটাকে ভালো করে বুঝে পড়াশোনা করে নিতে পারবে তারা কিন্তু এই কোশ্চেনগুলোর সবগুলোর অ্যান্সার দিয়ে দিতে পারবে, এই চারটেরই অ্যান্সার। ঠিক আছে, চলো দেখা যাক। পরে আমরা যাচ্ছি স্লাইডে, দেখতে পাবো সেখানে 27 দাগের কোশ্চেন বলছে, বিখ্যাত এই পরীক্ষায় ফ্রেডারিক গ্রিফিথ কোন ব্যাকটেরিয়াকে ব্যবহার করেন? এখানে অ্যান্সার হবে ডিপ্লোকক্কাস নিউমোনিয়া। অনেকে এখানে মাথা গোলাবে, স্যার আমরা স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া পড়াশোনা করেছিলাম। স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়াও অ্যান্সার হয়, ডিপ্লোকক্কাস নিউমোনিয়াও অ্যান্সার হয়। ঠিক আছে, বুঝতে পারা গেছে? ডিপ্লোকক্কাস স্ট্রেপ্টোকক্কাস প্রায় সেম টু সেম একই জেনারেল আন্ডারে পড়ে, ওই জন্য কিন্তু অ্যান্সার তুমি স্ট্রেপ্টোকক্কাসও দিতে পারো, ডিপ্লোকক্কাসও দিতে পারো। এখানে ডিপ্লোকক্কাস দিয়েছে তাই এর দাগেটা রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো পরের কোশ্চেনে যাচ্ছি আমরা। 28 দাগের কোশ্চেন দিয়েছে, উপরোক্ত পরীক্ষায়, মানে 30 অবধি দিয়েছে, 27, 28, 29, 30, 28 দাগের কোশ্চেন দিয়েছে, উপরোক্ত পরীক্ষায় কোন প্রক্রিয়াটি পর্যবেক্ষণ করা যায়? আচ্ছা, গ্রিফিথ কিসের পরীক্ষা করেছিল? ব্যাকটেরিয়াল ট্রান্সফরমেশনের পরীক্ষা করেছিল। যে প্রক্রিয়ায় গ্রিফিথ দেখেছিলেন যে R2 ব্যাকটেরিয়া কিসের ট্রান্সফার হয়ে গেছে? S3-তে ট্রান্সফার হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এই পরীক্ষাকে আমরা কি বলতে পারি? ব্যাকটেরিয়াল ট্রান্সফরমেশন রিঅ্যাকশন। এটাকে আমরা কি বলবো? ব্যাকটেরিয়াল ট্রান্সফরমেশন রিঅ্যাকশন। যারা ভালো করে বুঝে পড়াশোনা করবে একমাত্র তারাই কিন্তু ভালোভাবে অ্যান্সারগুলো দিবে। তাই আনাড়ির মতো মুখস্থ করতে যেও না, অবশ্যই সাবজেক্টটাকে জেনে বুঝে ভালোভাবে স্টাডি করো, তাতে তোমার মঙ্গল। চলো পরের কোশ্চেনে যাচ্ছি। 29 দাগের কোশ্চেন, HKS3 মানে হিটকিল্ড S3 প্লাস R2 একত্রে ইনজেক্ট করার ফলে ইঁদুরটি মারা যায় কেন? কেন মারা যায়? একটু আগে অ্যান্সার দিয়েছি যে R2 কিসে রূপান্তরিত হয়ে গেছে? S3-তে রূপান্তরিত হয়ে গেছে। তাহলে অ্যাভিরুলেন্ট মানে মারাত্মক নয়, সেই R2 পরিবর্তিত হয়ে টাইপ 3 মানে টাইপ S3-তে পরিণত হয়ে গেছে, মানে ভিরুলেন্ট S3-তে রূপান্তরিত হয়ে গেছে। কে? R2 ভিরুলেন্ট S3-তে রূপান্তরিত হয়েছে। আমরা বলেছি যে অমসৃণ হবে সে সর্বদা কিন্তু অভিরুলেন্ট হবে, মানে ভয়ঙ্কর নয়, আর যে মসৃণ হবে সে কিন্তু ভিরুলেন্ট হবে। বাট হিটকিল্ড S3 কোনোভাবেই ইঁদুরকে মারতে পারেনি। তার কারণ কি না? তার গায়ে ক্যাপসুল নেই, অর্থাৎ সে অমসৃণ হয়ে গেছে। ক্যাপসুল হচ্ছে ভয়ঙ্করের প্রতীক। ক্যাপসুল না থাকার জন্যই হিটকিল্ড S3 ইঁদুরকে মারতে পারেনি। যতক্ষণ ক্যাপসুল ছিল ইঁদুরকে কিন্তু মারতে পেরেছিল, বাট যেই ক্যাপসুল নেই ইঁদুরকে মারতে পারেনি। বাট যখনই তাকে R2-র সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে তখন R2 কিন্তু S3-তে রূপান্তরিত হয়ে গেছে, আর তখন S3-র কী চলে এসছে? ক্যাপসুল চলে এসছে। আর এই ক্যাপসুল থাকার জন্য সে তার ভিরুলেন্সি বা ভয়ঙ্করতাকে প্রকাশ করেছে এবং ইঁদুরটাকে মেরে দিয়েছে। তাই এখানে অ্যান্সার হবে সিএরটা, অ্যাপ্রোপ্রিয়েট রাইট অ্যান্সার সিএরটা, যে R2 পরিবর্তিত হয়েছে S3-তে। এটাই রাইট অ্যান্সার। ওকে, যারা করেছে তারা নাম্বার পাবে, আর যারা করোনি তো কিছু করার নেই, নাম্বার পাবে না। নিম্নলিখিত কোন আইসোটোপটি 3,50,000 বছর পর্যন্ত জীবাশ্মের বয়স নির্ধারণ করা যায়? কোন আইসোটোপের সহযোগিতায়? দেখো এখানে যে আইসোটোপের সহযোগিতা করা যায় সেটা হচ্ছে C14। একে আমরা কার্বন 14 ডেটিং মেকানিজম বলি। C14 ডেটিং মেকানিজম বলা হয়, কার্বন ডেটিং বলা হয়, যেখানে আমরা C14 আইসোটোপকে ব্যবহার করি কিসের জন্য? 3,50,000 বছর এর আগে পর্যন্ত, মানে বছর পর্যন্ত জীবাশ্মের বয়সকে নির্ধারণ করার জন্য। মানে এত পুরনো, বুঝতে পারছো? 3,50,000 ইয়ার্স এগো এত পুরনো জীবাশ্মের বয়সকে নির্ধারণ করতে পারছি আমরা যে বিশেষ আইসোটোপ দ্বারা। দিস ইজ কল্ড C14। এটাই অ্যান্সার। চলো পরবর্তী কোশ্চেন। 32 দাগের কোশ্চেন কি দিয়েছে দেখবো আমরা। বিবর্তনের জীবাশ্ম সম্পর্কিত প্রমাণগুলি নিম্নলিখিত কোন বিষয়টিকে সূচিত করে? এটাও কিন্তু পাজেল্ট করে দেবে। এটা একটু পাজলামি কোশ্চেন দিয়েছে, কারণ এখানে প্রত্নতাত্ত্বিক এরকম কোশ্চেনটা দিলে ভালো হতো যে প্রত্নতাত্ত্বিক প্রমাণগুলি কাকে সূচিত করে? জীবাশ্মকে সূচিত করে। হ্যাঁ, অ্যান্সার হচ্ছে জীবাশ্ম। এটাই রাইট অ্যান্সার। তো অ্যান্সার হচ্ছে সিএরটা, অ্যাপ্রোপ্রিয়েট রাইট অ্যান্সার জীবাশ্ম। এটাই ঠিক। ঠিক আছে, অনেকের কিন্তু সিলি মিস্টেক হয়েছে এই জায়গায়, আমি বারবার বলছি এখানে সিএরটা হচ্ছে একদম অ্যাপ্রোপ্রিয়েট রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো, কারণ আমাকে বলে দিয়েছে জীবাশ্ম সম্পর্কিত, এখানে কথাটা দিতে হতো প্রত্নতাত্ত্বিক সম্পর্কিত প্রমাণগুলি কোন বিষয়কে সূচিত করে। এখানে কিন্তু সে টুইস্ট দিয়ে চলে গেছে, এখানেই জীবাশ্ম লিখে দিয়েছে। এখানে বাচ্চা পাজেল্ড হয়ে যাবে, এই জন্য অ্যান্সার কিন্তু এখানে জীবাশ্ম হবে। চলো পরের কোশ্চেন। স্তম্ভ মেলাতে দিয়েছে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড। দেখো বলেছে ফণিমনসার পর্ণকাণ্ড ঝুমকলতার শাখা আকর্ষ এটা কেমন প্রকৃতির হয়? সমসংস্থ অপসারী বিবর্তনের ফলে সৃষ্টি হয়। আমি দেখেনি, দেখো দিয়ে দিয়েছে এখানে এরটা সমসংস্থ। এই কোশ্চেনের অ্যান্সারটাও মানে অপশানটাও মনে হয় ভুল আছে, এটাও মনে হয় নাম্বার পাবে তোমরা। ঠিক আছে, এটাও অবশ্যই নাম্বার, আমি দেখে নিই। তাও দ্বিতীয় কোশ্চেন দিয়েছে দেখো আর্কিওপটেরিক্স।
আর্কিওপটেরিক্স কি? আর্কিওপটেরিক্স সরীসৃপ এবং পক্ষীর মধ্যে মিসিং লিঙ্ক হিসেবে কাজ করে, তাহলে দুয়েরটা কি হবে? ডি হবে। তিনে দিয়েছে তোকে স্ফেনোডন লিমুলাস। স্ফেনোডন লিমুলাসকে আমরা কি বলতে পারি? জীবন্ত জীবাশ্ম বলতে পারি, লিভিং লিঙ্ক বলা হয়। তো তিনেরটা হবে বি। বাদুড়ের ডানা পতঙ্গের ডানা কেমন প্রকৃতির হয়? স্যার বাদুড়ের ডানা পতঙ্গের ডানা এরা কিন্তু অভিসারী বিবর্তনের ফলে সৃষ্টি হয় ভিন্ন পূর্বপুরুষ থেকে, কিন্তু পরিবেশ একই হওয়ার জন্য তাদের বৈশিষ্ট্য সেম হয়ে গেছে। এই জন্য একে আমরা কি বলি? সমবৃত্তীয় অঙ্গ বলতে পারি একে আমরা। সি এর দাগে একটা রাইট অ্যান্সার, ঠিক আছে, 4 এর দাগে সি। আর অর্নিথোরিঙ্কাস সরীসৃপ এবং স্তন্যপায়ীর মধ্যে কানেক্টিং লিঙ্ক হিসেবে কাজ করে, যেটাকে আমরা প্লাটিপাস বলে থাকি, এই জন্য 5এরটা হচ্ছে এ। তাহলে সিডিবিসিএ, ইডিবিসিএ, দেখো এখানে কোথায় আছে ইডিবিসিএ? এরকম কিছু আছে? 1 2 3 4 5 ইডিবিসিএ, হ্যাঁ দেখেছো যেটা আমি বলছিলাম। এখানেও কিন্তু অপশান ভুল। তাই এখানে যারাই কিন্তু এটাকে টাচ করেছো, যারাই কিন্তু এখানে অ্যাটেম্প্ট করেছো প্রপারলি কোশ্চেনটাকে, তারা কিন্তু +1 নাম্বার পাচ্ছই। ভুল করো ঠিক করো যাই করো, কারণ এখানে ভুল ঠিকের কোনো জায়গায় নেই, কারণ অপশানগুলো সবই ভুল। অ্যাকচুয়াল অ্যান্সার হচ্ছে এটাই, 1এরটা ই, 2এরটা ডি, 3এরটা বি, 4এরটা সি, 5এরটা এ। নেক্সট কোশ্চেন 34 দাগের কোশ্চেন, ডিএনএ এবং হিস্টোন প্রোটিনের বৈদ্যুতিক চার্জ। দেখো টুইস্ট দিয়েছে এখানে, এখানে টুইস্ট কোথায়? এখানে টুইস্ট হচ্ছে মোট দিয়ে দিয়েছে, তোমাকে যুক্ত করতে হবে। ডিএনএর চার্জ আমরা জানি নেগেটিভ হয়, আর হিস্টোনের চার্জ আমরা জানি পজিটিভ হয়, বাট প্লাস মাইনাস জুড়ে গেলে কত হয়? 0 হয়। তাই অ্যান্সার হবে এখানে 0। অনেকে ভুল করেছে এটা, অনেকে ভেবেছে যে ডিএনএ এবং হিস্টোনের চার্জ জানতে চেয়েছে, তো ডিএনএ আমি করে দিব ঋণাত্মক প্রথমটি, পরেরটা ধনাত্মক করে দিব। এটা কিন্তু ভুল করে ফেলেছে অনেকে। এখানে অ্যান্সার হবে 0, কারণ কি চার্জ দিয়ে দিয়েছে তোমাকে, হিস্টোনেরটা হচ্ছে পজিটিভ আর ডিএনএ হচ্ছে নেগেটিভ। তো এটা পজিটিভ নেগেটিভ যদি মিলে যায় তখন চার্জ কি আসে? 0 আসে। চলো পরবর্তী কোশ্চেন, এর অ্যান্সার হচ্ছে ডিটা। নেক্সট কোশ্চেন, এটাই লাস্ট কোশ্চেন তোমাদের। ওকে, ডিঅক্সিরাইবোনিউক্লিওসাইড ট্রাইফসফেট দ্বৈত উদ্দেশ্য পালন করে। দ্বৈত মানে এটা কিন্তু লেগে গেছে, এই কোশ্চেনটা কিন্তু লাগা প্রশ্ন, রায় মার্টিনের সাজেশন পেজ থেকে একদম লাগা প্রশ্ন। এটা এখানে কোনো অভিযোগ করতে পারবে না, এটা কিন্তু তোমাদের একদম মানে লাগা প্রশ্ন, এবং এই কোশ্চেনটা আমি আমার ভিডিওতেও সলভ করেছি, ঠিক আছে। ডিঅক্সিরাইবোনিউক্লিওসাইড ট্রাইফসফেট দ্বৈত উদ্দেশ্য পালন করে। দ্বৈত মানে দুটো কাজ করতে পারে একসঙ্গে। দুটো কাজের মধ্যে আমি বলে দিচ্ছি তোমাকে, দুটো কাজের মধ্যে একটা কাজ হচ্ছে শক্তি প্রদান করা, আরেকটা কাজ হচ্ছে সাবস্ট্রেট রূপে কাজ করা, অর্থাৎ নিউক্লিওটাইড রূপে কাজ করা, এবং ডিএনএ বা আরএনএকে তৈরি করতে সহযোগিতা করা। তাহলে এখানে অ্যান্সার হবে দেখো, সাবস্ট্রেট হিসেবে কাজ করে এবং সাথে পলিমারাইজেশনের জন্য প্রয়োজনীয় এটিপি শক্তি প্রদান করে। কেন? ট্রাইফসফেট মানে কি? এটিপি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। তো এখান থেকে যদি ফসফেট বেরিয়ে যায়, ফসফেটের বন্ধনটা ভেঙে যায়, তাহলে সেখান থেকে কী উৎপন্ন হবে? বন্ড এনার্জি, বন্ধন শক্তি উৎপন্ন হবে। তাই এটাই কিন্তু রাইট অ্যান্সার, সাবস্ট্রেট হিসেবেও কাজ করে, আবার পলিমারাইজেশনের জন্য প্রয়োজনীয় শক্তি প্রদান করে। এবারে দেখুন অপশান দেখো, 1 এবং 3 কোথায় আছে? 1 এবং 3 কোথায় আছে? এই দেখো, ডি এরটা হচ্ছে একদম অ্যাপ্রোপ্রিয়েটলি রাইট অ্যান্সার, 1 and 3। আশা করি বুঝতে পারা গেছে। তো আজকে এটুকুই, তোমরা প্রত্যেকে মিলিয়ে নিও প্রত্যেকটা কোশ্চেনের প্রপার অ্যান্সার তোমরা করতে পেরেছো কি না। আর যদি টুকটাক ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই দেখো মন খারাপ করো না, কারণ সামনে আমাদের 4th সেমিস্টার রয়েছে, সেখানে উসুল করে নিতে হবে, এতটা ভালোভাবে লেবার দিয়ে পড়াশোনা করতে হবে। আর আমি জানি তোমরা পারবে, তার কারণ তোমরা ভালো স্টুডেন্ট, তোমরা লেবারিয়াস, কিন্তু একটু ফাঁকিবাজ। বাট কিছু করার নেই, ফাঁকি মারা চলবে না, কারণ মাঝখানে মাত্র 4 মাস, এই 4 মাসের মধ্যে নিজেকে একদম প্রপার প্রিপেয়ার করতে হবে আর পরীক্ষা দিতে হবে 4th সেমিস্টারে। তাই এখন থেকে লেগে পড়ো, বিন্দুমাত্র ফাঁকি মেরো না, ভালোভাবে পড়াশোনা করো, দেখো রেজাল্ট তোমার জন্য। আর কোশ্চেনের প্রপার অ্যান্সারগুলোকে দেখো এবং অ্যান্সারগুলোকে দেখে মিলাও, মিলিয়ে নিয়ে তোমার কোশ্চেনের সঙ্গে তোমার বুকলেটের সঙ্গে মিলিয়ে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমার কত স্কোর হচ্ছে, ঠিক আছে? কম হলেও জানিও অবশ্যই। আর ভালো থাকবে প্রত্যেকে, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ক্লাস 12-এর 4th সেমিস্টারের আমার প্রথম কন্টেন্ট আসবে হেলথ অ্যান্ড ডিজিজ, স্বাস্থ্য রোগের উপর ভিত্তি করে আমরা অনাক্রম্যবিদ্যা, অনাক্রম্যতা, ইমিউনোলজির ইমিউনিটির উপরে ভিডিও নিয়ে আসবো, যেটা আগামী সপ্তাহে নিয়ে আসতে চলেছি, নেক্সট উইকে। অবশ্যই চ্যানেলের সাথে থাকবে, যারা এখনও চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও, চ্যানেলটাকে শেয়ার করো প্রচুর পরিমাণে, যাতে তোমার যত নেইবার ফ্রেন্ড আছে তারা যেন চ্যানেলটা ভিজিট করতে পারে এবং চ্যানেলে যেন সমস্ত কন্টেন্টকে ভালোভাবে দেখে উপকৃত হতে পারে, ঠিক আছে? আজকে এটুকুই, দেখা হচ্ছে আগামী ভিডিওতে।